কেন অমিত শাহজিকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়? কেন তিনি খেলতে নামলে আচ্ছা আচ্ছা বাঘা বাঘা প্রতিপক্ষের প্যান্টুল কার্যত ঢিলা হয়ে যায়, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। এবং সব থেকে বড় কথা, এই পশ্চিমবঙ্গে যখন মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে সরানো কোনো মতেই সম্ভব নয়, বিশেষ করে যেখানে 30% দুধের ভোট তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, কোনো ইস্যুতেই এরা তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু ভাবতে পারে না, ঠিক সেই অবস্থাতেই বাংলা নিয়ে একটা মাস্টার স্ট্রোক দিলেন। এবং তাতেই কার্যত ত্রাহি ত্রাহি রব উঠে গেছে তৃণমূল কংগ্রেসের। সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, যেটা অগস্টের প্রথম থেকেই শুরু হতে চলেছে। এবং সেটার জন্য ইতিমধ্যেই আজকেই কিন্তু কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন যারা আধিকারিক রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে। তাদের যে ভাতা আছে সেটাকে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলায় কিন্তু SIR হবেই। এখন এই এসআইআরটা কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তার থেকেও বড় প্রশ্ন, এই যে এসআইআরটা হচ্ছে, যেখান থেকে একটা বড় অঙ্কের ভোটার কিন্তু বাদ যেতে পারে এমন একটা জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে। প্রত্যেক শনিবার রবিবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না ভোটের রেজাল্টটা হচ্ছে, কাউন্টিংটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। এবং একটা হাওয়া বাংলা জুড়ে তুলে দেওয়া হয়েছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাংলার উপর বিজেপির ভীষণ রাগ, সুতরাং এই বিজেপিকে একটাও ভোট নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় এই ধরনের রাজনীতি করেন এবং তার সাফল্যও পান তিনি। একটা চিন্তা সকলের মধ্যেই ঢুকে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইটা শুরু করে দিয়েছেন, তাহলে 2026-এর নির্বাচনটি কি এটার উপরই ডিপেন্ড করে হতে চলেছে এবং আবারও বিজেপির হাত থেকে সমস্ত গ্রাসটা ফসকে যাবে? এই প্রশ্ন উঠছে। সেটা উঠবে না, সেটা হবে না। কেন, সেটা অবশ্যই বলবো, কিন্তু এই জায়গাটায় তৃণমূল কংগ্রেসের এত মির্চি লাগছে কেন, এবং এই জায়গাটাকে অমিত শাহের মাস্টার স্ট্রোকই বা কেন বলা হচ্ছে, সেটা বুঝতে গেলে একটু পশ্চিমবঙ্গের ভোটের অঙ্কটাকে বুঝতে হবে। দেখুন, আমরা যদি 2024-এর লোকসভা নির্বাচনটাকে বেঞ্চমার্ক ধরি, তাহলে এই পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা মোটামুটি 7,60,00,000 মতো, যার মধ্যে পশ্চিমবঙ্গের ট্রেন্ড অনুযায়ী 80 to 82% মতো পোলিং হয়, মানে বিধানসভার ক্ষেত্রে 82%-এর কাছাকাছি হয় এবং লোকসভার ক্ষেত্রে সেটা 80%-এর কাছাকাছি পোলিং হয়। তো 80% পোলিং হিসেবে গতবার কিন্তু 6 কোটির কাছাকাছি মানুষ ভোটদান করেছিলেন, 6 কোটির একটু বেশি মানুষ ভোটদান করেছিলেন। যার মধ্যে যদি রাউন্ড ফিগারে ধরি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,75,00,000 মানুষের ভোট, মানে প্রায় 46% ভোট, এবং বিজেপি পেয়েছিল 2,33,00,000 মানুষের ভোট, মানে প্রায় 39% ভোট তারা পেয়েছিল। অন্যদিকে বামফ্রন্ট, তারা প্রায় 34 লক্ষ ভোট পেয়েছিল, যেটা অ্যাভারেজ করলে দাঁড়ায় 6%-এর কাছাকাছি, এবং কংগ্রেস পেয়েছিল 28 লক্ষের কাছাকাছি ভোট, যেটা রাউন্ড ফিগার করলে দাঁড়ায় 5%-এর কাছাকাছি। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সিনারিও। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 33 থেকে 75, মানে হচ্ছে ওই 42 লাখ মতো ভোট তারা বেশি পেয়েছিল। এই জায়গাটায় তারা অ্যাডভান্টেজ জায়গায় বসে আছে। এইবার আজকে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক কথা বলে দিয়েছেন। আজকে তিনি নিমতৌড়িতে সভাতে গিয়েছিলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে বিহারের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে SIR হওয়ার পর, সেখানে যে পরিমাণ ভোটার বাতিল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেই রকম সমানুপাতিক যদি পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা দেখা হয়, পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 ভুয়ো ভোটার বাদ যাবে। এটা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন, কিন্তু এটা নতুন তথ্য, আমি এই হিসেবে যাচ্ছি না। এতদিন ধরে বিজেপি যে জায়গাটায় প্রচন্ড রকমের আন্দোলন করছে এবং বারবার নির্বাচন কমিশনে গিয়ে নক করে এসেছে, সেই ডেটাটা হচ্ছে 70 লক্ষ। বারবার তারা বলছে পশ্চিমবঙ্গের সামগ্রিক যা ভোটার রয়েছে তার 10%, অর্থাৎ 70 লক্ষ জাল ভোট এখানে ঢুকে আছে। তো সেই 70 লক্ষ ধরেই যদি আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, এই 70 লক্ষ জাল ভোট ধরে নিচ্ছে, যেটা এতদিন বিজেপি দাবি করে আসছে। এখন এই ভোটারদের রাখার জন্য, এরা জাল ভোট নয় এটা প্রমাণ করার জন্য তৃণমূল প্রাণপাত চেষ্টা করবে। অনেকেই বলছেন যে যেভাবে বর্তমান পুলিশি ব্যবস্থা রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, এইটা কিন্তু করতে পারবেন। এমনকি গতকাল অধীর চৌধুরী অব্দি বলেছেন যে বিহারে বিজেপির সরকার ছিল, তাই খুব সহজেই এই SIR-টা করতে পেরেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা সম্ভব হবে না। অর্থাৎ এই SIR হবে, তার বিরুদ্ধে বামেরাও রাস্তায় নামছে। বাম, কংগ্রেস, তৃণমূল সবাই এক সুতোয় গাঁথা, ওই ইন্ডিজোটের পিন্ডি শরিক।
সুতরাং তারা এক রকমেরই কথা বলবে। ধরে নিচ্ছি বাংলায় অনেক প্রতিবন্ধকতা আছে, 1,25,00,000 যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন আজকে, সেইটা হচ্ছে না। কিন্তু এই 70 লক্ষ, এইটা তো হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, কেননা সেই ডেটাটা কিন্তু বিহারের কাছাকাছি, এবং বিজেপি কিন্তু দীর্ঘদিন ধরেই এই 70 লক্ষ নিয়ে চিৎকার করে যাচ্ছিল। তো এই 70 লক্ষ জাল ভোট যদি সত্যি সত্যি বেরোয়, এই জাল ভোটটা কাদের থেকে বেরোবে? দেখুন, এখানে বাংলাদেশি তকমা তাদেরই দেওয়া হচ্ছে, বা বাংলাদেশ থেকে এসেছে, রোহিঙ্গা এসেছে, তাদেরকে ভোটার তালিকায় থাকতে দেওয়া হবে না, তারা যেহেতু ভারতীয় নয়, তাদেরই বলা হচ্ছে যারা অহিন্দু, সোজা কথায়। অর্থাৎ এই বাংলাদেশ, এখানে ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়েছেন এবং পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তারা কিন্তু শরণার্থী, তাদের জন্য সিএএ আইন আছে, এদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে যাবে না। এবং পশ্চিমবঙ্গের যারা আদি বাসিন্দা, তাদেরও নাম কিন্তু ভোটার তালিকা থেকে যাবে না। তাহলে এই যে ভোটারটা আছে, এটা ধরে নেওয়া যেতেই পারে সামগ্রিকভাবে এটা তৃণমূল কংগ্রেসের ভোটার। সেই জন্যই তো তৃণমূল কংগ্রেসের এত গায়ে লাগছে। তৃণমূল কংগ্রেসের না হলেও কিছুটা ভোট বামফ্রন্ট বা কংগ্রেসও আছে, তারাও এটা নিয়ে আন্দোলন করছে। কিন্তু এই ভোটটা কিছুতেই বিজেপির ভোট নয়, কেননা বিজেপি মনে প্রাণে চাইছে বাংলাতেও এসআইআর হোক, এবং সেইটার পরিপ্রেক্ষিতে যা করার দরকার তারা কিন্তু করছে, কেন্দ্রীয় স্তর থেকেও করছে, রাজ্য স্তর থেকেও করছে। তো এই জাল ভোটটা যদি আমরা 70 লক্ষের হিসেবে ধরি, এখন মুসলিম ভোটের ট্রেন্ড যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, তারা প্রায় 95% পোল করে। কিন্তু যদি সত্যি এটা জাল ভোট হয়ে থাকে, মানে ওই সাতরাদির মতো ওইসব জঙ্গিগুলো, যাদের কেরালা থেকে এসটিএফ এসে ধরে নিয়ে যাচ্ছে, বাংলার দুটো বিধানসভায় যাদের নাম আছে, এরা কিন্তু 100% ভোট দেয়। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের ট্রেন্ড অনুযায়ী আমি 95% পোলিংই ধরছি। অর্থাৎ 70 লক্ষ জাল ভোট যদি বাদ দেয়, তার মধ্যে এই 95% ভোট ধরলে 66,50,00,000 মতো ভোটার রয়েছে, যারা কিন্তু মোট ভোটিং প্যাটার্ন থেকে বাদ চলে যাবে, যাদের ভোটটা আর ভ্যালিড ভোট হিসেবে থাকবে না, ভোটার তালিকাতেই তার নাম থাকবে না, তারা ভোটটা দিতে পারবে না। এবার যদি এই 66,50,000 ভোটার সত্যিই বাদ যায় এবং সেটা তৃণমূলের তালিকা থেকে বাদ যায়, তাহলে তৃণমূলের ভোটটা কিন্তু নেমে চলে আসবে 2,09,14,000 সামথিং। অন্যদিকে বিজেপি তাদের ভোটটা ধরে রেখেছে, সেখানে তো জাল ভোট নেই, বরং বিজেপি যে ভোটটা পায় সেখান থেকেও বহু নাম্বার এদিক ওদিক করে নেওয়া হয় বলে বারবার অভিযোগ ওঠে। বিজেপির ভোট থাকছে 2,33,00,000, বামফ্রন্ট কংগ্রেস এদের ভোট আনচেঞ্জ থাকছে। যদি এই সেনারিও দেখি, 2024-এর সেনারিও থেকেই যদি ওই জাল ভোটটা বেরিয়ে যায়, তাহলে হিসেব যেটা দাঁড়াচ্ছে, তৃণমূলের ভোট দাঁড়িয়ে যাচ্ছে 42%-এর কাছাকাছি, 41.43, 42%-এর একটু কম। আর বিজেপির ভোট পৌঁছে যাচ্ছে 46%, মানে যা 2024-এর ভোট হয়েছে সেই ভোটের জায়গা থেকেই এই ছবিটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। অন্যদিকে বামেরা 7%-এর কাছাকাছি এবং কংগ্রেস 6%-এর কাছাকাছি ভোট থাকছে। তো এই যদি সিনারিও হয়, তার মানে এখানে তো দেখা যাচ্ছে যে বিজেপি ভোটিং প্যাটার্নই অনেকটা এগিয়ে যাচ্ছে। পোলিং পার্সেন্টেজ যেটা হচ্ছে, সেখানে বিজেপির যে ভোট, তারা তৃণমূলের থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার এখানে আরেকটা বিশেষ জায়গা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে 85টা কেন্দ্র রয়েছে যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, মুসলিমরাই সেখানে সংখ্যাগুরু রয়েছেন, এবং তার ফলে সেখানে বিজেপির ফলাফল ভালো হবে না। এবং বিগত নির্বাচনগুলোকে যদি অ্যানালিসিস করে দেখা হয়, দেখা যাচ্ছে বিজেপি খুব বেশি হলে 12%, 15%, 18% ম্যাক্সিমাম এইসব আসনগুলোতে ভোট পায়। কিন্তু এইসব আসনগুলোতে তৃণমূল কংগ্রেস প্রায় 55%, 60%-এর কাছাকাছি ভোট পায়। অর্থাৎ এই যদি 85টা আসনে অ্যাভারেজ তৃণমূলের ভোট 55%-এর কাছাকাছি থাকে এবং বিজেপির ভোট অ্যাভারেজ 15%-এর কাছাকাছি থাকে, তাহলে বাকি যে 209টা আসন যেখানে সরাসরি তৃণমূল বনাম বিজেপি লড়াইটা হবে, সেখানে কিন্তু তৃণমূলের ওই 41.43% যে ভোটটা দেখছেন, সেটা আরো কমে যাবে, সেটা 36%-এর কাছাকাছি হয়ে যাবে। অন্যদিকে বিজেপির যে 46.21% ভোটটা 294টা আসনের পরিপ্রেক্ষিতে হচ্ছে, যেহেতু এই 85টা আসনে তারা 15%-এর কাছাকাছি পাচ্ছে, বাকি আসনে কিন্তু 48-49%-এর কাছাকাছি ভোট হয়ে যাবে। অর্থাৎ 209টা আসন সেখানে কিন্তু ক্লিয়ার এজ থাকছে বিজেপির জন্য। এবার এইটাকেই কিন্তু বলা হচ্ছে অমিত শাহের মাস্টার স্ট্রোক। কেন বলা হচ্ছে? দেখুন, নির্বাচনে জিততে গেলে আপনার কাছে দুটো পন্থা থাকছে। একটা হচ্ছে যে আপনি ভোট বাড়ান, আর দুই, বিপক্ষের ভোটটা কমান। এখন তৃণমূল কংগ্রেসের যে ভোটটা রয়েছে, সেই ভোটটা কিন্তু একদম ডিভিডেন্ড ভোট ব্যাংক। অর্থাৎ এর মধ্যে 30% মুসলিম ভোট রয়েছে,
10 থেকে 12% মহিলা ভোট, যেটা ওই লক্ষ্মীর ভান্ডারের ভোট বলা হয়, সেইটা রয়েছে। এরা জানে না কি হচ্ছে রাজ্যে, জানতেও চায় না কি হচ্ছে, কিন্তু তারা যেহেতু মাস গেলে 1000 টাকা 1200 টাকা পায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। এই ভোটটা কিন্তু স্যাচুরেশনের জায়গায় চলে গেছে। এর বাইরে যে 3-4% ভোটটা ছিল, সেটা কিন্তু এই জাল ভোট বলে বিজেপি দাবি করছে। এখন শেষ পর্যন্ত যদি না হয়, আনসেন্স থাকবে সিনারিও, পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন হবে না, তৃণমূল কংগ্রেস তো ক্লিয়ারলি এগিয়ে রয়েছে। কিন্তু যদি হয়, সেই জায়গাটায় আলোচনাটা করছি। এখন এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন করছেন, সেই ভাষা আন্দোলনের ফলে তৃণমূলের যে ভোট ব্যাংকটা আছে, সেটা কি আর বাড়াবার জায়গা রয়েছে? লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ফলে যে মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সেটা তো স্যাচুরেশনে পৌঁছে গেছে। নতুন করে যারা গতবার বিজেপিকে ভোট দিয়েছে বা অন্য কাউকে ভোট দিয়েছে, তারা কি বলবে যে না, আমরা লক্ষ্মীর ভান্ডার তো পেতে শুরু করেছি, সুতরাং এখন আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো? বা মুসলিম ভোট ব্যাংকের দিকে যদি তাকান, তারা 95% ভোটিং দেন, এবং সেই 95%-এর প্রায় 100% তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোট দেন। সুতরাং সেখানে তারা যদি প্রভাবিতও হয় এই ভাষা আন্দোলন, সো কল্ড বাঙালির উপর অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এজেন্ডাতে, তাহলে কি তাদের ভোট বাড়াবার আর কোনো জায়গা আছে? তো স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। কিন্তু বিজেপির যে 2,33,00,000 ভোটার রয়েছে, সেই ভোটারদের কি একজনও এইটা বিশ্বাস করেন যে এই যে এসআইআর হচ্ছে, এই যে বাংলা বললে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গবাসী এবং বিজেপি বাঙালির উপর অত্যাচার করছে? নাকি এরা বিশ্বাস করে যে এই যে এদেরকে তাড়ানো হচ্ছে, এরা প্রকৃতপক্ষে বাংলাদেশি এবং রোহিঙ্গা, এবং এই কাজটা করে বিজেপি আদতে ভালো করছে, ফলে যাদের মধ্যে সামান্যতম ডাউট ছিল, তারাও কিন্তু বিজেপিকে ভোট দেবে? অন টপ অফ দ্যাট, এবারে কিন্তু সংঘ ময়দানে নেমেছে, স্বয়ংসেবকরা কিন্তু পাড়ায় পাড়ায় বৈঠক করছেন। এমনকি মালদা মুর্শিদাবাদ ঘটে যাওয়ার পর তৃণমূলের একটা অংশ, বামফ্রন্ট কংগ্রেসের একটা হিন্দু ভোটের অংশ, তারাও কিন্তু ভাবছে যে পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনটা বিজেপির হাত ধরে আপাতত করতে হবে, নাহলে পশ্চিমবঙ্গে বেঁচে থাকা যাবে না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু বিজেপির ভোটটা বাড়ারই সম্ভাবনা রয়েছে। এবং যাদের মধ্যে ডাউটটা ছিল যে বিজেপি হোল হার্টেডলি পশ্চিমবঙ্গে লড়ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবার জন্য লড়ছে না, সেই রাগ থেকে বিজেপিকে ভোটটা দেয়নি, তারাও কিন্তু এই সব ঘটনার পরে আরো বেশি কনফিডেন্ট হবেন এবং বিজেপির পক্ষেই তারা ভোটটা দেবেন। ফলে তৃণমূলের এই যে পারসেপশনটা তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা হয়তো তাদের ভোট ব্যাংকের ভাঙনটা কিছুটা আটকাতে পারে, কিন্তু বিজেপির ভোট ব্যাংকে খুব একটা এফেক্ট করতে পারবে না। এবং সেই জায়গা থেকে আহ এই কাণ্ডটা হলে একদিকে তৃণমূল কংগ্রেসের ভোটটা যেরকম কমছে, তার পাশাপাশি বিজেপি আন্তরিক হচ্ছে বাংলায় পরিবর্তনের জন্য, এই হাওয়াটায় প্রভাবিত হয়ে তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা অংশ কিন্তু বিজেপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা রয়েছে। এইবার আরেকটা আপনাদের মজার সেগমেন্ট আমি দেখাবো। আমার এক ফেসবুকের বন্ধু এটা পাঠিয়েছেন এবং আমার ডেটাটা খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? তার কারণ হচ্ছে, আমরা বারে বারেই ওই 85টা আসন যেখানে মুসলিমরা সংখ্যাগুরু হয়ে রয়েছেন, সেই আসনগুলো বিজেপির খাতার বাইরে রেখে দিচ্ছি। কেন বিজেপির খাতার বাইরে রেখে দিচ্ছি? তার কারণটা হচ্ছে যে এই আসনগুলোতে বিজেপি সেইভাবে পারবে না। কিন্তু 2021-এর নির্বাচনটাকে যদি অ্যানালিসিস করা হয়, সেখানে দুটো আসন দেখা যাচ্ছে। একটা হচ্ছে খানাকুল, যেখানে মুসলিম ভোট হচ্ছে 45%, সেখানে বিজেপি পেয়েছিল 1,07,000 ভোট, 49%। তৃণমূল পেয়েছিল 94,519 ভোট, 43%। আইএসএফ তারা পেয়েছিল 8,732 ভোট, 4%। সেখানে কিন্তু বিজেপি জিতেছিল। আরেকটা আসন হচ্ছে শীতলকুচি, যেখানে মুসলিম ভোট হচ্ছে 44%, সেখানে বিজেপি পেয়েছিল 1,24,955, মানে 51% ভোট, এবং তৃণমূল পেয়েছিল 1,07,140, 43.5% ভোট, এবং সিপিএম এর ভাগ্যে গিয়েছিল 6,720টা ভোট, 3% ভোট। অর্থাৎ যেখানে 44-45% ভোট রয়েছে, মুসলিম ভোট রয়েছে, সেই আসনেও কিন্তু বিজেপি জিতেছে। এই পশ্চিমবঙ্গতেই জিতেছে এবং 2021-এ জিতেছে। তাহলে যদি পশ্চিমবঙ্গে ওভারঅল ভোট 30% মুসলিমদের হয়, সেক্ষেত্রে সেটা তৃণমূলের সঙ্গে থাকবে। এই 45%-এর ভোটের তো ম্যাক্সিমামটাই তৃণমূল পেয়েছে, কেননা সেখানে আইএসএফ বা সিপিএম দাঁড়িয়ে একদম প্রান্তিক শক্তি হয়ে গেছে। 4%, 3% তারা ভোট পেয়েছে। এই ভোটটা তো তারা কেউ কাটতে পারেনি। এবং এই ভোটটা যদি অ্যাডও করে দেন, আমি ধরলাম খানাকুল আসনটা ধরুন 8,732 ভোট তৃণমূলের সঙ্গে অ্যাড করে দিন, সেটা দাঁড়াচ্ছে কত? ওই 1,03,000 মতো। সেখানেও কিন্তু বিজেপির থেকে পিছিয়ে থাকছে। সিপিএম এর ভোট শীতলকুচিতে অ্যাড করে দিন, 1,07,000-এর সঙ্গে 6,700 ভোট করে দিন, 1,14,000। বিজেপি 1,24,000, 10,000-এর একটা লিড কিন্তু থাকছে। অর্থাৎ এই ভোটটা সম্পূর্ণ রূপে
যদি তৃণমূল কংগ্রেসের দিকে যায় তাহলেও কিন্তু বিজেপির সেখানে জেতার সম্ভাবনা রয়েছে। ফলে ওই 85টা আসন মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চিন্তে থাকবেন এবং তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতবে, লড়াইটা 209টা আসনেই হবে। এই জায়গাটাও কিন্তু ঠিক নয়। এবং বিশেষ করে যদি সত্যি সত্যি এই এসআই এর পরে একটা বড় অংশের ভোট, যেটাকে ভুয়ো ভোট বলা হচ্ছে, জাল ভোট বলা হচ্ছে, সেইটা যদি বাদ হয়ে চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভাষা আন্দোলন করুন, যতই বলুন বিজেপি মানেই বাংলা বিরোধী, বাঙালিদের উপর অত্যাচার করছে, আলটিমেটলি তার বিরোধী যে ভোট ব্যাংক রয়েছে সেখানে কোনো রকম ভাঙন তো তিনি ধরাতে পারবেনই না, উল্টে তার ভোট ব্যাংক বেরোবে। এবং এই ঘটনায় প্রভাবিত হয়ে যারা তৃণমূলকে 2024-এ ভোট দিয়েছিল বা বামফ্রন্ট কংগ্রেসকে ভোট দিয়েছিল, তাদের একটা অংশ কিন্তু বিজেপির দিকে ঝোঁকার সম্ভাবনা রয়েছে। আর সেই অঙ্কটা কষেই কিন্তু বাংলার জন্য এতটা অল আউট যাচ্ছেন অমিত শাহ। অবভিয়াসলি সেখানে রাজ্য স্তর থেকেও যথেষ্ট ইনপুট গেছে, শুভেন্দু অধিকারী বারবার গিয়ে এই অঙ্ক বুঝিয়েছেন এবং সেটাতে কনভিন্স হয়েছেন, নির্বাচন কমিশনকে কনভিন্স করিয়েছেন এবং নির্বাচন কমিশনকে দিয়ে স্বচ্ছ ভোটের জন্য এটা করছেন। আর এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু নড়বড়ে লাগছে তৃণমূল কংগ্রেসের ঘুঁটি। যদিও আবারও বলছি, নির্বাচন জেতা অত্যন্ত কঠিন এবং শেষ মুহূর্ত অবধি লড়াইটা করতে হবে। একটা সেকেন্ড কোনো রকম ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, জিলেপি দেওয়ার কোনো জায়গা নেই। যদি সেখানটা হয় সেই ফাঁকটা দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস বাজিমাত করে দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের এই যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস একটা আনডিউ অ্যাডভান্টেজ পাচ্ছে বলে বিজেপি দাবি করছে, সেইটাকে ক্লিন করতে হবে এবং তারপর 26-এর ভোটে নামতে হবে, এটা কিন্তু মাস্টার স্ট্রোক হতে চলেছে। এবং সেই কারণেই তৃণমূলের ছটফটানি বাড়ছে এবং বিজেপির মুখের হাসি চওড়া হচ্ছে। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত অমিত শাহের এই মাস্টার স্ট্রোক দিদিমণিকে ঘায়েল করতে পারবে, নাকি তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো উপায়ে তিনি আবারও বাজিমাত করে নেবেন? কোনটা হতে চলেছে 2026-এ? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।